কয়েকজন নিয়ে একটা র্যালি শুরু করেছিলাম, ওইটা একটা বড় র্যালি হয়ে যায়। তো অনেক খারাপ লেগেছে। আমার নিজের স্টুডেন্ট তার এক সপ্তাহ আগে আমাদের 10 মিনিট স্কুলে এসেছে, ভিডিও করেছে, সে মারা গেছে। রাস্তা অনেক দূর পার হয়ে গেছে, আর ব্যাক করার সুযোগ নাই। একটা পলিটিক্যাল জায়গাতে কাজ করা বা একটা মন্ত্রণালয় চালানোর জন্য যে পরিমাণ এক্সপার্টিস দরকার, আমার কাছে মনে হয়েছে ওই জিনিসটা আসতে আমার টাইম লাগবে। আমি তো একদম শুরু থেকে পোস্ট করছিলাম, 13 তারিখ 12 তারিখের দিকে মনে হয় পোস্ট করেছিলাম কোটা সংস্কার নিয়ে। তারপরে পোস্ট করেছিলাম ঢাকা ভার্সিটিতে কেন রক্তক্ষরণ হলো। 10 মিনিটসগুলো একদম সবার শুরুতে আমরা যখন ঢাকা ভার্সিটিতে এরকম ঘটনা হলো, আমাদের পুরো ডিসপ্লে পিকচার কালো করে দিলাম। সো তারপর যেটা হয়েছিল, তৎকালীন গভর্নমেন্ট থেকে আমাদেরকে তার পরের দিনই তৎকালীন আইসিটি স্টেট মিনিস্টার আমাদের যে একটা ইনভেস্টমেন্ট ছিল ওটাকে বাতিল করে। টাকার থেকে বড় অঙ্ক, মানে 5 কোটি টাকা তো একটা ব্যাপার, বাট তার থেকে বড় যে বিষয়টা ছিল যেটা অনেকটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া, যে গভর্নমেন্ট চায় না আর কি আমাদেরকে। সো ওই টাইমটাতে একটু আমরা সবাই একটু হালকা শেকি ছিলাম, বিকজ একটা জায়গায় যদি গভর্নমেন্ট আপনাকে না চায়, আপনার অস্তিত্বের উপর একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। বাট তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যেই কাজটা করেছি এটার জন্য আমরা কখনো ক্ষমা চাইতে চাই না, আমরা কখনো রিগ্রেটও করি না, বিকজ আমরা ভাবছি যে এটাই করা উচিত এবং ওইটাই করছি। এবং এটার কারণে পরের থেকেও আমরা তো আরও স্ট্যাটাস অনেকগুলো গেছে। 10 মিনিট স্কুল যখন সবাই অসহযোগ আন্দোলন ডাক দিল যে আমরা সহযোগিতা করবো না, 10 মিনিট স্কুল ক্লাসও বন্ধ করে দিল, তখন আমার কাছে মনে হয়েছে যে নীতির জায়গা থেকে কাজটা শুরু করেছিলাম। একটা এরকম হয়েছে, বাট অসুবিধা নেই, নীতির জায়গাটা ঠিক থাকা উচিত, বিকজ আমরা কাজ করি স্টুডেন্টদেরকে নিয়ে। স্টুডেন্টরা এটার ফ্রন্টলাইনে আছে। স্টুডেন্টদেরকে যদি আজকে সাপোর্ট না দেই, তাহলে তো আমাদের থাকার কোনো মানে নেই। যদি পালিয়ে না যেত কি হতো, মানে কোনো চিন্তা ভাবনা করা ছিল কিনা? না, তার আগের দিনগুলোতে আমরা যেটা করেছিলাম, মিরপুর ডিওএইচএসে আমরা কয়েকজন নিয়ে একটা র্যালি শুরু করেছিলাম, ওইটা একটা বড় র্যালি হয়ে যায়, শত শত মানুষ আসে। অন্যান্য ডিওএইচএসগুলোতে র্যালি শুরু হয় ওই টাইমটাতে না, আর তখন এত কিছু চিন্তা করি নাই। তার কারণ হলো আমি আসলে কখনো না এত মানে পলিটিক্যাল কোনো কিছুতে ছিলাম না, বা এরকম র্যালি ট্যালি করা হয় না। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, বাট র্যালিতে কখনো যাইনি, স্লোগান দেই নাই। ওইটা একটা ডিফারেন্ট শক্তি যোগায় আপনাকে, যখন এতগুলো মানুষ একসাথে একইটা চ্যান্ট করছে। ওই মোমেন্টে না এত কিছু চিন্তা আসে না। সো ইন্টারনেট ছিল না, এসে র্যালি করছি। সো ওই সময়ের মনস্তাত্ত্বিক অবস্থাতে আসলে এত কিছু চিন্তা ভাবনার আসে নাই। বাট হ্যাঁ, অনেকে বলেছে যে দেশে থাকা কঠিন হবে, ব্যবসা চালানো কঠিন হবে, বাট ওই তো ততদিনে তো আসলে রাস্তা অনেক দূর পার হয়ে গেছে, আর ব্যাক করার সুযোগ নাই। বাংলাদেশের যারা তরুণ আছেন তাদের একজন প্রিয় অভিভাবক হচ্ছে আইমান সাদিক। কেমন লেগেছে যখন এই গুলির ঘটনা ঘটেছে, শুনেছেন যে এখানে মারা গেছে একজন শিক্ষার্থী, কেমন লাগছিল ওই সময়গুলো? তো অনেক খারাপ লেগেছে। আমার নিজের স্টুডেন্ট তার এক সপ্তাহ আগে আমাদের 10 মিনিট স্কুলে এসেছে, ভিডিও করেছে, সে মারা গেছে। আমি যেটা পোস্টও করেছিলাম, যেটা নিয়ে মুনজেরিনের স্টুডেন্ট ছিল, আমার ডিরেক্টলি দেখা হয়েছে। সো ইট ফেল ভেরি ব্যাড। আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2জন টিচার মেজর ইনজুরিতে পড়েছে, মাথা টাথা ফেটে রক্ত করে অবস্থা খারাপ। ওই দিন যেটার কারণে সবার আগে আমরা পোস্ট করেছিলাম যে ঢাকা ভার্সিটির রক্তপাত কেন। আমি নিজে ঢাকা ভার্সিটিতে পড়েছি, আমার ভাই পড়েছে, আমার বউ পড়েছে, আমার বাবা পড়েছে। আমার কাছে মনে হয় জায়গাটা আমার নিজের। আমার ওখানে দেখতেছে আমার স্টুডেন্টরা রক্তক্ষরণ হয়েছে, আমার নিজের 10 MS এর টিচার ক্লাস নিতে আসতে পারতেছিলাম, মাথা টাথা ফাটায় অবস্থা খারাপ করে দিয়েছে। সো অফকোর্স জিনিসটা গায়ে লাগে, মনে হয় না আপনার পরিবারের কাউকে করা হয়েছে। তখন তো আসলে এত কিছু চিন্তা করার কিছু থাকে না যে কি হবে না হবে। সো আমরা ওই জন্যই মানে তখন এত কিছু আসলে চিন্তা করি না, এটা ঠিক না, এটা ঠিক না, আর এটাই বলছি সব জায়গায়। নতুন বাংলাদেশকে আপনি কেমন চান? নতুন বাংলাদেশকে অনেক ট্রান্সপারেন্ট চাই, অনেক ওনারশিপ থাকবে মানুষের, সবাই সবার কাজ নিয়ে প্রশ্ন করতে পারে, সম্মানের সাথে কাজের দায়বদ্ধতা থাকবে, সবার ভয়েসটা শোনার একটা ব্যবস্থা থাকবে, এবং অচল অবস্থা থাকবে না যে আমি আপনার মতের সাথে মিলল না, আমি কাজ আটকাই দিলাম। এটা হবে না। কারণ আমার কাছে মনে হয় দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছি, ইয়াং পপুলেশন অনেক বেশি। যে কোনো একটা দেশের যখন ইয়াং পপুলেশন বেশি আসে, ওই দেশের চালিকা শক্তি অনেক বেশি, তার অনেক চলা উচিত, আগানো উচিত, পেসটা বেশি হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে দেশের পেসটা আরও বাড়ানো উচিত, স্পেশালি এখন বিপ্লবের পরে এখন যে সময়টা আছে। অনেক স্বপ্ন দেখি, অনেক স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হবে ইনশাল্লাহ। সো যারা এখন আছে আমাদের উপদেষ্টা হিসেবে অনেক তরুণ সমাজের প্রতিনিধিরা আছে, অনেক উপদেষ্টা আছে যাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি একটা ভালো বাংলাদেশের। অনেকেই তো বলে উপদেষ্টার জায়গা থেকে যে আপনাকে উপদেষ্টা হিসেবে চায়, আপনি কি মনে করেন? আমি আসলে মনে করি যে আমার এক্সপার্টিস আসলে নাই। আমি তো আসলে কখনো গভর্নমেন্টের বিউরোক্রেসিতে কাজ করি নাই। এটা একটা খুবই কমপ্লেক্স একটা জায়গা। সো আমি নিজের জায়গা থেকে আমি পড়াতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি। নিজের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, 300 মানুষ কাজ করে। আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো ওইটুকুই পারি। একটা পলিটিক্যাল জায়গাতে কাজ করা বা একটা মন্ত্রণালয় চালানোর জন্য যে পরিমাণ এক্সপার্টিস দরকার, সাহসও দরকার,
আমার কাছে মনে হয়েছে ওই জিনিসটা আসতে আমার টাইম লাগবে। So, এখনো আমার মনে হয় আমি প্রস্তুত না। আগে গ্রাম বাংলায় আমরা দেখতাম যে মাস্টার সাহেব, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি দেশের জাতীয় মাস্টার সাহেব? এটা হতে পারে, এটা আমি পারবো আই বিলিভ। মানে আমার মাস্টারি করতে অনেক ভালো লাগে, তো আমাকে যদি জাতীয় মাস্টারশিপের দায়িত্ব দেওয়া হয় যে মাস্টারি করো সব জায়গায়, এইটা আমি পারবো। বাট ভোটের আবেদন করতে বললে এটা প্রবলি পারবো না।